মমতার মতো একটা বড় একটা মাসিহা অফ বেঙ্গল, তার মোকাবিলা করার জন্য একটা মমতা নেই ওদের কাছে। অর্থাৎ একটা মমতা যে সিপিএমকে বিরোধিতা করে সিপিএমকে তাড়িয়েছিল, ওই রকম একটা মমতা, একটা খণ্ড 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 দিলীপ আছে, খণ্ড সুকান্ত আছে, খণ্ড শ্রমিক ভট্টাচার্য আছে, খণ্ড শুভেন্দু অধিকারী, আমি এদের ছোট করছি না, জমিনি হাকিকত অর্থাৎ ধরাতলের যে রাজনীতি, সেখানে কিন্তু কোথায় মমতা আর কোথায় রাজ্য বিজেপি। তথাকথিত যে জাতীয় রাজনীতি, সেটা হিন্দি বলয়ের যে রাজনীতি, যেটা বিজেপির হিন্দুত্বের রাজনীতি, তার সঙ্গে বিহার যায়। পশ্চিমবঙ্গ কিন্তু হিন্দি বলয়ের রাজনীতির সাথে যায় না। বিহারের নির্বাচনের ফলাফল বেরোলো, 243-এর মধ্যে 202 এনডিএ। বলা যেতে পারে এনডিএ সরকারের একটা সুনামি বয়ে গেল বিহারে। এবং এই নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত ঘোষাল। স্যার, বিহারে আমরা দেখলাম 243-এর মধ্যে একটা ঝড় বয়ে গেল বিহারে, এবং তারপর থেকে বাংলায় আমরা মানে বিজেপি নেতাদের মুখে শুনতে পাচ্ছি যে অঙ্গ হয়ে গেছে, কলিঙ্গ হয়ে গেছে, এবার বঙ্গ আমাদের। 2026 সামনেই রয়েছে নির্বাচন বাংলায়। তাতে কি বিহারের যে আমরা ফল দেখতে পেলাম, তার কোনো প্রভাব এই বাংলায় পড়তে পারে, কোনো সম্ভাবনা রয়েছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি বিহারের এই বিপুল নির্বাচনী বিজয়ের পর দিল্লিতে সদর কার্যালয়ে গিয়ে তিনি বলেছেন যে গঙ্গা বিহার থেকে বঙ্গে প্রবাহিত হয়, অর্থাৎ ওপর থেকে নিচে নামে, এবং জঙ্গলরাজ আমরা পশ্চিম বাংলাতেও শেষ করব, খতম করব। এটা নরেন্দ্র মোদী কেন বললেন? নরেন্দ্র মোদী যেটা বলেছেন, সেটা নরেন্দ্র মোদীর কাজ করেছেন। অর্থাৎ তিনি জানেন যে পশ্চিমবঙ্গে বিজেপির মরা গাঙে যদি বান আনতে হয়, যদি সেখানে একটা এনথুজিয়াজম তৈরি করতে হয়, তাহলে এই ইম্পেটাসটা দেওয়া, এটা কিন্তু একটা রাজনৈতিক নেতার রণকৌশল। তিনি তো জেনারেল, তিনি তো সেনাবাহিনীর জেনারেল, তাকে যুদ্ধ করতে হবে। তিনি তো কখনো হতাশাকে প্রিচ করবেন না, হবে কি হবে না জানি না, পশ্চিমবাংলা বাবা এটা। তিনি সবসময় বলবেন আমাদের জিততে হবে, ঠিক আছে না? তো হাম হোঙ্গে কামিয়াব, এটাই তো একটা মন্ত্র হওয়া উচিত, এবং সেটা নরেন্দ্র মোদী সেটা করেছেন। এবং নরেন্দ্র মোদীর এই যে মানে কথা, উনি তো কথার জাদুঘর, খুব সুন্দর কথা বলেন, বোঝেন, যা কিছু করেন কী সুন্দর ভেবেচিন্তে করেন। উনি কিন্তু যেভাবে কংগ্রেসকে আক্রমণ করেছেন, সেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কোনো ব্যক্তিগত আক্রমণ করেননি, কিন্তু সে সুযোগও ছিল কালকে। উনি যে জায়গায় একটা বার্তা দিয়েছেন, এই বার্তাটাতে কি হলো? এই বার্তাটাতে পশ্চিমবঙ্গে বিজেপির যে সদর কার্যালয়, সেখানে একটা লাড্ডু বিতরণ শুরু হলো, সেখানে একটা আবির খেলা শুরু হলো। এমনকি বিজেপির শীর্ষ নেতৃত্ব এটাও বলেছে যে তোমরা জেলায় জেলায় যাও, জেলায় জেলায় পার্টি অফিসগুলো তো বিহারে সেলিব্রেশন করো। তো এটা তো কিছু ভুল নয়, এটা তো বিজেপির কাজ করছে। কিন্তু এটাতে কি হবে, যে হতাশাগ্রস্ত যে বিজেপি কোটিতে সদস্য সংগ্রহ অভিযান করতে বলা হলে লাখে তারা করে উঠতে পারে না, সুতরাং কোটিতে পৌঁছতে পারে না। সুতরাং সেই ব্যর্থতা, অভিজিৎ গাঙ্গুলি জাস্টিস, তাকে ঘটা করে মেদিনীপুরে নিয়ে গিয়ে সংসদ সদস্য করা হয়েছে, তিনি বেসুরো গাইছেন, ভগবান জানে তিনি কি করবেন। এদিকে মমতার মতো একটা বড় একটা মাসিহা অফ বেঙ্গল, তার মোকাবিলা করার জন্য একটা মমতা নেই ওদের কাছে। অর্থাৎ একটা মমতা যে সিপিএমকে বিরোধিতা করে সিপিএমকে তাড়িয়েছিল, ওই রকম একটা মমতা, একটা খণ্ড 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 দিলীপ আছে, খণ্ড সুকান্ত আছে, হ্যাঁ, মানে খণ্ড শ্রমিক ভট্টাচার্য আছে, খণ্ড শুভেন্দু অধিকারী, আমি এদের ছোট করছি না। এরা প্রত্যেকেই তাদের স্ব জায়গায় তারা তাদের মতো কর্তব্য পালন করছেন, কিন্তু এরা কেউই মমতার মোকাবিলা করা হচ্ছে মোদি বনাম মমতা। কিন্তু পশ্চিমবঙ্গের এই হতাশাগ্রস্ত অবস্থায় তাদেরকে চাঙা করার জন্য, একটা অ্যাড্রিনালিন নিঃসরণের জন্য, একটা ডোপামিন নিঃসরণের জন্য নরেন্দ্র মোদীর এই বক্তব্য বা বিহারের নির্বাচনের এই বিপুল বিজয় কাজে লাগতে পারে কিঞ্চিত। কিন্তু এটা জমিন যেটা, অর্থাৎ যেটাকে হিন্দিতে বলে মানে জমিনি হাকিকত, অর্থাৎ ধরাতলের যে রাজনীতি, সেখানে কিন্তু কোথায় মমতা আর কোথায় রাজ্য বিজেপি। অর্থাৎ বিহারের সঙ্গে তুলনাটা এই জন্যে করা উচিত নয়। প্রথম কারণ, আমি জাস্ট খুব সংক্ষেপে দু একটা কারণগুলোকে শুধু বলি। প্রথম কারণ, বিহার পশ্চিমবঙ্গ প্রতিবেশী রাজ্য হলেও বিহার কিন্তু হিন্দি বলয়ের সঙ্গে যুক্ত। আমরা উত্তরপ্রদেশ, বিহার এভাবে বলি। অর্থাৎ জাতীয় যে মূল স্রোতের যে রাজনীতি, তথাকথিত জাতীয় মানে তথাকথিত যে জাতীয় রাজনীতি, সেটা হিন্দি বলয়ের যে রাজনীতি, যেটা বিজেপির হিন্দুত্বের রাজনীতি, তার সঙ্গে বিহার যায়। পশ্চিমবঙ্গ কিন্তু হিন্দি বলয়ের রাজনীতির সাথে যায় না, বরং পশ্চিমবঙ্গে একটা র্যাডিক্যাল পলিটিক্সের উত্তরাধিকারী
বাঙালি। তার কারণ এখানে নেতাজি সুভাষ বোস গান্ধীজির সাথে লড়েছে, সেই পট্টভি সীতারামাইয়াকে হারিয়েছে, গান্ধীজি বলেছিল আমার ডিফিট, নেতাজি জিতে যাওয়া। আমরা জানি দেশবন্ধু চিত্তরঞ্জন কীরকমভাবে বিতর্ক হয়েছিল গান্ধীর সঙ্গে। আমরা জানি এখানে নকশাল আন্দোলন হয়, এখানে বিপ্লব হয়, এখানে বামপন্থীরা দীর্ঘদিন ধরে রাজত্ব করেছে, তারা কেন্দ্রের বিরুদ্ধে মাসুল সমীকরণ থেকে শুরু করে রাজ্যের ওপর বঞ্চনার রাজনীতি তারা করেছে। এবং আজকেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শাসক মুখ্যমন্ত্রী, তিনি নিজে কিন্তু তার বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি হওয়াটাই ল অফ নেচার, অথচ তিনি কিন্তু দিল্লি বিরোধী রাজনীতিটাকে তুঙ্গে নিয়ে গেছেন। এমনকি এসআইআর, এমনকি ঘুষপেটিয়া, এমন মানে যে কোনো ইস্যুতে বাহারি বিহারি বাঙালি আইডেন্টিটি। সুতরাং উনি কিন্তু একটা তেজস্বী যাদবকে আমি মোদির বিরুদ্ধে যত না বলেছেন, তার থেকে অনেক বেশি তিনি নীতিশ কুমার আর রাজ্য বিজেপির বিরুদ্ধে কথা বলতে গিয়ে তিনি ফুরিয়ে গেছেন। এবং তিনি এমন অবস্থা হয়েছে যে রাহুল গান্ধী আমি তো মনে করি যে রাহুল গান্ধী যখন সে নিজে বলছে যে ভোট চুরি, অথচ সে ভোট চুরির প্রেস কনফারেন্স করছে অন্য রাজ্যে গিয়ে। তাকে তো তার বিহারে সংগঠন থাক বা না থাক, সেখানে তো নরেন্দ্র মোদীও তো 2 মাসে 6 বার আসছে, এখানে তো কিছুই নেই। তোমাকে একটা কোথাও তো একটা সিরিয়াসনেস, এটা তো অ্যামেচার নয়। এবং সেখানে রাহুল গান্ধী কী করলো, তেজস্বীকে বলে দিল মুখ্যমন্ত্রী প্রার্থী, তেজস্বী বলে দিল তাকে প্রধানমন্ত্রীর প্রার্থী। তুমি তোমার ইন্ডিয়া জোট নিয়েও মাথা ঘামালে না, তুমি মমতাকে নিয়ে গিয়েও কিন্তু বিহারে কাজে লাগায়নি, এবং মমতা কনসেন্ট্রেট করেছে বাংলায়। সুতরাং মমতার সঙ্গে রাহুল গান্ধীর কোনো তুলনা হয় না, মমতার সঙ্গে এমনকি তেজস্বী যাদবের তুলনা হয় না। সুতরাং মমতার যে ক্ষুরধার বুদ্ধি, তার যে রাজনৈতিক প্রজ্ঞা, তার যে কৌশল, সেখানে কিন্তু এরা বাচ্চা। এবং সেই কারণে আমি মনে করি যে ওই যে কথাটা যে ইফ উইন্টার মানে কামস ক্যান স্প্রিং ফার বিহাইন্ড, অর্থাৎ শীত এসে গেছে তাহলে বসন্ত কি আসবে না, অর্থাৎ বিহার হয়ে গেছে তাহলে কি বাংলা হবে না, এটা না এইরকম, এটা অতি সরলীকরণের একটা সমস্যা। বরং যেটা হয়েছে, বিজেপির এই উৎসাহটা আরও বেশি করে মমতাকে সচেতন করছে, আরও বেশি করে যে এমএলএরা যারা ভেবেছিল যে তো মমতা আছে জিতে যাব, আমি কেউ নাটক করছে, কেউ সিনেমা করছে, কেউ গান গাইছে, কেউ মমতা আছে, মমতা সব কিছু করে দেবে, এখন প্রত্যেককে আরও অনেক বেশি সময় দিয়ে পরিশ্রম করে। দেখো এসআইআর নিয়ে রাহুল গান্ধী কোনো অভিযোগ, কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশন বলছে যে ওরা তো ভোট চুরি নিয়ে বলছে, আমাদের কাছে কোনো কমপ্লেন নেই। আর মমতা কী করেছে, মমতা প্রথম দিন থেকে কমপ্লেন করে যাচ্ছে, আজকেও কিন্তু 10টা কমপ্লেন জমা পড়ছে। এমনকি যারা আধিকারিক তারা বিদ্রোহ করছে যে এই সময়ের মধ্যে হতে পারে না। আজকে কিন্তু নেতাজি ইন্ডোরে সে সমস্ত বিএলওদের বৈঠক ডেকেছে, তাদেরকে বোঝাচ্ছে, তাদের সাথে কথা বলছে, নির্বাচন কমিশনের সাথে নিরন্তর। এবং এখন যেটা পরিস্থিতি দাঁড়িয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন, আমি মনে করি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে 4টে রাজ্যে কেন এসআইআর হবে না। বাংলাদেশের সীমান্ত যদি ঘুষপেটিয়ারা এসে ভোটার হয়ে যায়, রোহিঙ্গারা ভোটার হয়ে যায়, পাকিস্তানের নাগরিকও নাকি ভোটার হয়ে গেছে, তাহলে সেটা মিজোরামে যখন ধরা পড়ছে, আসামে যখন ধরা পড়ছে, সেখানে তুমি এসআইআর করছো না। তাহলে এই যে একটা ন্যারেটিভ কিন্তু শুধু বিজেপি তৈরি করছে তা নয়, কাউন্টার ন্যারেটিভটাও কিন্তু পশ্চিমবঙ্গে মমতা অভিষেক যেটা করছেন, ন্যাচারালি মমতারই স্ট্র্যাটেজি, মমতার সমস্ত কিছু। এবং এখানে কিন্তু সেই জিনিসটা বিহারের সাথে কোনো তুলনা চলে না। এখানে একটু আটকাবো, ভোট এলে একটা আমরা দেখতে পাই মহিলা ভোট, মানে বর্তমানে ভোটের সময় আমরা দেখতে পাই যে মহিলা ভোটকে একটু টার্গেট করা হচ্ছে, যে আমাদের বাংলায় বলা হোক কন্যাশ্রী প্রকল্প রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে। এবং বিহারের ভোটের ক্ষেত্রে আমরা দেখলাম ভোটের প্রচারের আগে আমরা দেখলাম 10,000 টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে গেল। এটা কি কোথাও বিহারের এই স্ট্র্যাটেজি ছিল? মানে এটাই কি মাস্টার স্ট্রোক যে 2,202 পৌঁছে গেল এনডিএ সরকার? না, নরেন্দ্র মোদী তো নিজে বলেইছেন যে MY, আগে মুসলিম আর যাদব ছিল, এখন মহিলা এবং ইউথ। কিন্তু আমি মনে করি, আমার নিজস্ব একটা এখানে সুনির্দিষ্ট বক্তব্য আছে, কেউ সেটা একমত হতে পারে, নাও হতে পারে। আমি মনে করি পৃথিবীর কোনো ভোট, শুধু পশ্চিমবঙ্গ বা শুধু ভারত নয়, পৃথিবীর কোনো ভোট শুধু একটি কারণে জয়লাভ বা পরাজয় হয় না। এটা অনেকটা না, খাবার সময় বুফেতে বিরিয়ানিও থাকে, লুচিও থাকে, ভাতও থাকে, যার যেটা খেতে ইচ্ছে করে, অনেকগুলো ফ্যাক্টর এখানে আছে। হ্যাঁ, মহিলারা যত দিন যাচ্ছে তত বেশি মহিলার সশক্তিকরণ, এম্পাওয়ারমেন্ট, ক্ষমতায়ন হচ্ছে। সুতরাং মহিলাদের দিকে আমরা আরও বেশি করে নজর দিচ্ছি, তাদের জন্য ভোট হচ্ছে। কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে না, যে অতীতেও কিন্তু ভোট তোষণটা ছিল। এবং আমি দেখেছি, আমাদের সময়কার আরও অনেকে দেখেছে, যে রাত্রিবেলা বস্তিতে গিয়ে মদের বোতল এবং ক্যাশ টাকা বস্তিতে গিয়ে দেওয়া হতো। তখন ধরনটা এরকম গোপনে চুরি করে সেটা টিএন সেশন বন্ধ করার চেষ্টা করলো, হয় না,
কিন্তু এখন যেটা হয়েছে, এখন আনুষ্ঠানিকভাবে অ্যাকাউন্টে সরকারি প্রকল্প দিয়ে টাকা দেওয়া হচ্ছে, এবং এটা কিন্তু শুধু একটা দল করছে তা নয়, এটা মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম বিভিন্ন প্রকল্পের মাধ্যমে, এবং মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভোটের আগে করছেন তো বলা যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছর ধরে করছেন, এবং সেখানে স্বাস্থ্য সাথী যে কার্ড, তার যে সুযোগ, সেটা কি প্রাক নির্বাচনী? তা তো নয়। আমার তো মনে আছে যখন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিল, তখন যারা পরিচারিকা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বা বিভিন্ন জেলা থেকে আসতো, তাদের জন্য মান্থলি সমস্ত ফ্রিতে ট্রেনে করে বনগাঁ থেকে শিয়ালদা লাইনে বিরাট একটা, তো সেটাও তো তুমি বলতে পারো যে তাহলে ভোটারদের জন্য করেছে। কিন্তু সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। তার আগে আমার মনে হয় না যে কোনো রেলমন্ত্রী পরিচারিকাদের কথা ভেবে মান্থলি ফ্রিতে তাদের ট্রেনের যাতায়াতের ব্যবস্থা করা। এইটা কি, এটা হচ্ছে যে আজকের দিনে পরিষেবা, মানে এখন গরিব মানুষের হাতে ডাইরেক্ট ক্যাশ টাকা দেওয়া হচ্ছে। তো 100 দিনের কাজটা কি? মাটি খুঁড়ে টাকা নাও। এখন এটা তো অমর্ত্য সেনরা সমর্থন করেছেন। তাদের অর্থনীতিবিদদের বক্তব্য হচ্ছে যে গরিব মানুষদের হাতে যদি টাকাটা দেওয়া হয়, সার্কুলেশন অফ দ্য মানি হয়, বাজার যদি তেজি হয়, মানুষের যদি ক্রয় ক্ষমতা, গরিব মানুষের যদি ক্রয় ক্ষমতা বাড়ে, তাহলে মানুষের আকাঙ্ক্ষা আছে, ক্রয় ক্ষমতা নেই, তো ক্রয় ক্ষমতা আমি চাকরি দিতে পাচ্ছি না, যথেষ্ট কর্ম নেই, সেখানে একটা ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাইয়ের প্রবলেম আছে, যতটা চাকরির চাহিদা আছে ততটা জোগান নেই, তাহলে আমি যেখানে গরিব মানুষ, শুধু দারিদ্র্য সীমা রেখা নয়, আরও অনেক বড় জায়গা থেকে আমি টাকাটা দিচ্ছি, এবং তাতে যদি মার্কেট সচলতা হয়, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও খুশি হবে যে তুমি তাহলে ব্যাংকের লোন নিতে পারবে, তুমি যদি ক্রয় ক্ষমতা বাড়ে তোমার। তো এই যে গোটা ব্যাপারটা না, যে একটা সাপ্লাই চেনকে আরও বেশি তেজি করা, আমার মনে হয় এরও একটা অর্থনীতি আছে। আমরা আগে যখন ভোটের সময় যেতাম, বলতো যে রাস্তা তৈরি হচ্ছে ভোটের আগে। তো আমাকে একজন ভোটার বলেছিলেন, প্রবীণ মানুষ, গ্রামে, তিনি বলেছিলেন ক্ষতি কী, ভোটের আগেও যদি রাস্তা হয়, রাস্তাটা তো হচ্ছে, তাতে তো আমরা বেনিফিটেড হচ্ছি, ভোটের আগে যদি, পরে যদি না হয়, ভোটের আগে হোক, তো রাস্তাটা তো হচ্ছে। সুতরাং আজকে যদি 10,000 টাকা করে মেয়েদেরা যদি পেয়ে থাকে, তো পেয়েছে, এবং এখন এখানে যদি সেটা পরিষেবার জন্য ব্যয় হয়, অ্যাকাউন্টে যাচ্ছে, সেটা বরং ভালো বস্তিতে গিয়ে মদের বোতল দেওয়ার থেকে। সুতরাং আমি মনে করি যে, কিন্তু শুধুমাত্র এই পরিষেবার জন্য ভোট হচ্ছে এটা বললে ভুল হবে, অনেকগুলো ফ্যাক্টর আছে এখানে। এবং স্যার আপনি কয়েকটা বিষয় তুললেন, আমি আরেকটা বিষয় বলবো যে আমাদের দেশ অর্থনীতির দিক থেকে মানে খুব যে উন্নত সেরকম আমি বলবো না, কিন্তু এখন যে প্রকল্প এই ভাতা মহিলাদের দেওয়া হচ্ছে, এইটা করে কি দেশের জিডিপি বলুন বা মানুষ, সাধারণ মানুষ একটু অর্থনৈতিকভাবে সচল হওয়া সম্ভব? মানে একজন আপনি বহুদিন ধরে সাংবাদিকতা করছেন, অভিজ্ঞতা সম্পর্কে আমি বলছি যে এটা কি কোনোভাবে সম্ভব যে এরকম ভাতা দিয়ে বা প্রকল্প দিয়ে সাধারণ মানুষকে? আমি সেটা বলছি না যে ভাতা দিয়ে শুধুমাত্র মানে অর্থনৈতিক উন্নতি হতে পারে। ভাতা দেওয়ার সংস্কৃতিটা, আমি বলবো না যে ভর্তুকি সংস্কৃতি দেশের অর্থনীতিকে সবল করবে। জিডিপি বাড়াতে গেলে শুধু ভর্তুকি দিয়ে দাও, তাহলে তো ফুরিয়ে যাবে। কিন্তু আমাদের 140 কোটি মানুষের দেশ, আমাদের মিশ্র অর্থনীতি, প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টর দুটোকে রাখতে হয়। সেখানে আমি যদি শুধু হার্ড রিফর্ম করব, একদম থ্যাচারিয়ান রিফর্ম, সমস্ত পিএসইউ বন্ধ করে দেবো, প্রাইভেটাইজেশন করব, খোলা বাজারের অর্থনীতি আসবে, এখানে একদম কমপ্লিটলি প্রতিযোগিতা হবে, হ্যাঁ, মানে জীবন জুয়ায় যদি জিতে গেলে বোকার হদ্দ তুমি হেরে গেলে, মানে এখানে একটা স্ট্রাগল ফর এক্সিস্টেন্স হবে, যেটাকে সোশ্যাল ডারউইনিজম বলে, সেটা কিন্তু সবসময় আমাদের দেশের জন্য, মিশ্র অর্থনীতির জন্য ভালো নয়। অর্থাৎ একদিকে যেরকম হেভি ইন্ডাস্ট্রিজ করতে হবে, ভারী শিল্প হবে, সেখানে লোকজনের চাকরির জন্য সেখানে করতে হবে, হার্ড রিফর্ম করতে হবে, ভর্তুকি, বড় লোকদেরকে ভর্তুকি দেওয়া কমাতে হবে, গরিব লোককে ভর্তুকি দিতে হবে। আমেরিকাতেও ভর্তুকি দেওয়া হয়, সুতরাং পুঁজিবাদে ভর্তুকি দেওয়া হয় না, এটা কিন্তু ভুল। এটা আমাকে প্রথম অসীম দাশগুপ্ত বুঝেছিলেন, MIT গ্র্যাজুয়েট ছিলেন তিনি, অর্থনীতিবিদ। তিনি বলেছিলেন যে এই যে ভর্তুকি মানেই খারাপ, আমরা তখন খুব ভর্তুকির বিরুদ্ধে লিখতাম। উনি আমাকে একদিন বুঝিয়েছিলেন যে আমেরিকাতেও ভর্তুকি দেওয়া হয়, ভর্তুকির একটা মানে ভারসাম্য রাখতে হয়, কতটা ভারসাম্য, গরিব মানুষকে ভর্তুকি দাও। আমাদের পার্লামেন্টের সেন্ট্রাল হলে স্যুপ, 1 টাকার স্যুপ কে বিড়লা খাচ্ছিল, প্রয়াত কে বিড়লা শিল্পপতি। তাকে একজন বলেছিলেন সাংবাদিক যে আপনি ভর্তুকি দিয়ে 1 টাকার স্যুপ খাচ্ছেন বিড়লা মশাই, আমার তো মনে হয় পার্লামেন্টে এমপিদের ক্ষেত্রে প্রথম ভর্তুকিটা বন্ধ করে দেওয়া উচিত। অর্থাৎ এখানে খাওয়া দাওয়া আর যাই হোক, এমপিরা যা স্যালারি পায় বা এমপিদের যে সোশ্যাল মানে ইকোনমিক যে ব্র্যাকেট পিপল, তারা অন্তত ভর্তুকি দেওয়া স্যুপটা বোধহয় খাওয়া উচিত নয়। আমি জানি না এখন ভর্তুকি সেখানে বন্ধ হয়েছে কিনা, বোধহয় এখনও হয়নি, অনেক কম দাম পার্লামেন্টের ক্যান্টিনে। তো পার্লামেন্টে
ভাতের ক্যান্টিনে আমরা ভর্তুকি বন্ধ করতে পারলাম না, আর তুমি বলছো যে গরিব মানুষের ভর্তুকি বন্ধ করে দিলেই আমাদের জিডিপি বেড়ে যাবে। সুতরাং এটা খুব জটিল অর্থনীতির বিষয়। আমি মনে করি না যে ভর্তুকি বন্ধ করে দিলেই সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু আমি মনে করি একটা অগ্রাধিকারের ভিত্তিতে কাকে ভর্তুকি দেওয়া হবে, কতটা ভর্তুকি দেওয়া হবে, কোন কোন সেক্টরে দেওয়া হবে, এগুলো একটা প্রুডেন্স, রাজনৈতিক প্রজ্ঞার প্রয়োজন। স্যার আরও একটা আমরা বিহারের নির্বাচনে আগেও দেখেছি, মানে ফলাফল বেরোনোর পর বা নির্বাচনের সময় যে একটু জাতপাত নিয়ে একটু ভোট হয়, যে যাদব একটু মানে আরজেডির দিকে একটু ভোট বেশি দিত। কিন্তু এবারের যে ভোটের নির্বাচনের ফলাফল দেখা গেল সেখানে আরজেডি কিন্তু মানে অনেক সিট কমে গেছে। এখানে কি কোথাও মনে হচ্ছে ওই জাতপাত কোথাও এখন সেটা মানে ম্যাটার করছে না, একটু অন্যভাবে আমি এটাকে এইভাবে বলবো, তুমি যেভাবে বলছো যে জাতপাত একটু কেন, বিহারে জাতপাতের ভিত্তিতেই ভোট হতো, এবং সেখানে যেটা এটাই তো মাই ছিল না, যে মুসলিম আর যাদব। যাদব ভোট এমনও হয়েছে যে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হয়েছেন, তার যে শতকরা ভোট তার থেকে বেশি তেজস্বী যাদবের শতকরা ভোট, কারণ যাদব ভোট ভাঙতো না। এবং জাতপাতের ভিত্তিতে উত্তরপ্রদেশ এবং বিহার এই দুটো রাজ্যে, দক্ষিণেও আছে, কর্ণাটকে ইয়েদুরাপ্পা যে ছিল লিঙ্গায়েত, সেখানে অন্য ভোকালিকা আর লিঙ্গায়েত দুটো জাত, কিন্তু সেটা সম্পর্কে আমরা কম ওয়াকিবহল দক্ষিণের। কিন্তু উত্তর ভারতে এটা তো প্রচণ্ড ছিল, মানে যেটা মায়াবতী। এখন সেখানে দলিত ভোট, মানে আমি দলিত, গরিব দলিত, মার্সিডিস গাড়ি কিনলো জন্মদিনে মায়াবতী, দলিতের চাঁদাতেই নাকি সেই গাড়ি কেনা হয়েছে, তাতে কিন্তু আমার মার্সিডিস হয়নি, কিন্তু আমার নেত্রীর মার্সিডিস গাড়ি হয়েছে বলে আমি দলিত এম্পাওয়ারমেন্ট ফিল করছি, আমি মনে করছি যে এটা আমারই গাড়ি। একটা দলিতরা সেটার সাথে আইডেন্টিফাই করছে, এবং এটা নিয়ে ডক্টর আশিস নন্দীর লেখা আছে। এমনকি তাজ করিডরে চুরি হচ্ছে, মায়াবতী চুরির বিরুদ্ধে হয়েছে, কিন্তু ভোটটা মায়াবতীকে দিচ্ছি কেননা দলিত বলে। পশুখাদ্য কেলেঙ্কারি হয়েছে, লালু বা প্রসাদ যাদবকে ভোট দিয়ে আসা হয়েছে। এবারে যেটা হয়েছে, প্রথম, আমি বলছি না যে যাদবরা ভোট দেয়নি, দিয়েছে, কিন্তু তেজস্বী যাদবকেও ভোটে জিতলেও কখনো হারছে কখনো জিতছে। তার মানে একদম এন ব্লক যাদব, তার নিজের ওই আসন যাদব অধ্যুষিত, সেখানে সে ভোটটা পাচ্ছে না। মোহন যাদব বিজেপির মুখ্যমন্ত্রী মধ্যপ্রদেশের, তাকে ওখানে পাঠানো হয়েছে, সেও যাদব, বিজেপির যাদব, এবং সে গিয়ে ওখানে গিয়ে ভাঙার চেষ্টা করেছে এবং অনেকটা সফল হয়েছে। যাদবরা এক কাট্টা হয়ে ভোট এবারেও যে দেয়নি তা নয়, যথেষ্ট দিয়েছে, কিন্তু প্রথম বিহারের ভোটের রাজনীতিতে যাদব ভোটে, তুমি একদম ঠিক বলছো যে এই প্রথম একটা ভাঙন দেখা দিয়েছে। অর্থাৎ যাদব ভোট মানেই আমার পকেটে আছে, আমি চুরি করি, ডাকাতি করি, যা ইচ্ছে করি, আমি ঘুমোবো দুপুরবেলায়। কিন্তু এখন কিন্তু সেই খরগোশ আর কচ্ছপের গল্প হয়ে গেল, যে আমি ধরে নিয়েছিলাম যে ও তো কচ্ছপ আর কী করবে, আমি খরগোশ, আমি তো ঘুমোতে পারি একটু। কিন্তু দেখা গেল যাদবরা সবটা ভোটটা দিল না। এমনকি মুসলিম ভোটেও ভাঙন হয়েছে, ওয়েসি তো মুসলিম ভোটেও ভেঙেছে। এখন মাই যেটা MY, তাতে ভাঙন হওয়াটা বিশেষ করে জাতপাতের ভিত্তিতে, এটা কিন্তু নতুন একটা ঘটনা। এমনকি মায়াবতী যে বহুজন সমাজ পার্টির যেসব ক্যান্ডিডেট দিয়েছে, বোধহয় একটা জিতেছে কিনা জানি না, মানে বেশ কিছু ভোট কেটেছে। তার মানে কি, তার মানে OBC, EBC, এই যে ভোটগুলো, এই ভোটটা তো নীতিশ কুমার এবং বিজেপির এক কাট্টা ভোট। সেখানে এই যে যাদব এবং পিছড়ে বর্গের একটা ভোটের অংশ, যেটা লালুরা তাদের গঠবন্ধনের মধ্যে দিয়ে, বা কংগ্রেস যেটাকে ভেবেছিল যে ট্র্যাডিশনালি তাদের আছে, কংগ্রেস নিঃশেষ হয়ে গেছে সেখানে, তা সত্ত্বেও তো একটা ভোট ব্যাংক ছিল। সেই জাতপাতের নিরিখে উচ্চবর্ণের ভোট, নিম্নবর্গের ভোট, এবারে কিন্তু কোনো একটা কারণ মানে এর মধ্যে রয়েছে, যে জাতপাতের মধ্যে গরিব যাদব আর বড়লোক যাদবের মধ্যেও তো তফাৎ আছে। সুতরাং কোথাও একটা রিয়েলাইজেশন বা উপলব্ধি বোধহয় হচ্ছে যে আমাদের নামে ভোট হয়, কিন্তু আমরাই হয়তো উন্নয়নটা হচ্ছে না আমাদের। সুতরাং কোথাও একটা রিয়েলাইজেশনও কিন্তু যাদব সম্প্রদায়ের মধ্যে আছে বলেই ভাঙনটা হয়েছে। স্যার নির্বাচন ফলাফল বেরিয়ে গেল, নীতিশ কুমার এখন মানে কার্যত মুখ্যমন্ত্রী, এখনও পর্যন্ত ঘোষণা হয়নি কিন্তু সেই দিকেই এগোচ্ছে। কিন্তু কোথাও গিয়ে কি বিজেপির একটা চিন্তা থাকছে? কারণ আমি বলছি মানে নীতিশ কুমার দল বদলাবে এটা নতুন কিছু নয়, আমরা মানে বহুবার দেখে এসেছি। এবং এখন যদি আমরা দেখি বিজেপি 89, 89টা সিট, তারপরে রয়েছে জেডিইউ 85। কথা উঠছে যে কোথাও গিয়ে কি মানে বিজেপির সঙ্গে সঙ্গ ত্যাগ করে কোনোভাবে জেডিইউ রামবিলাসের পার্টির সঙ্গে জয়েন্ট করে বিজেপি ত্যাগ করতে পারে। আবার সেকেন্ড তত্ত্ব উঠছে যে কখনো সময় মানে নীতিশ কুমার জেডিইউ
মানে জেডিইউ আর জেডিইউ দুজন আবার যুক্ত হতে পারে বিজেপিকে সরিয়ে। এই যে একটা মানে ডামাডোল একটা দেখা যাচ্ছে, এটা কি 5 বছরের মধ্যে যে কোনো সময় ঘটতে পারে? মানে বিজেপি কোথাও একটা মানে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে না? না, বিজেপি কিন্তু প্রথম থেকেই, যেটা বিজেপির পলিটিক্যাল লং টার্ম স্ট্র্যাটেজি, বিজেপি তার মুখ্যমন্ত্রী বিহারে বসাতে চায় এবং বিজেপি তার এককভাবে বিজেপি ক্ষমতায় আসবে সেটা আগামী দিনে স্বপ্ন দেখে, যেরকম মহারাষ্ট্রে করেছে। তো এটা তো কেন্দ্রেও বাজপেয়ীর সরকারটা তো কোয়ালিশন সরকার ছিল। পশ্চিমবঙ্গে মমতা, জয়ললিতা, ডিএমকে, আকালি, শিবসেনা এইসব শরিকদের নিয়ে তো কোয়ালিশন ছিল। সেখানে কি করলো, তাদের সাথে থেকে আস্তে আস্তে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠ দল নিয়ে এককভাবে বিজেপি কেন্দ্রে এসেছে। রাজ্যগুলোতেও বিজেপি চায় যে একটা শরিক কখন দরকার হয়, যখন আমার সংখ্যা কম। নীতিশ কুমারের সংখ্যাটা, আসন সংখ্যা কম আর বিজেপির বেশি, গতবারও তাই হয়েছিল। এতৎ সত্ত্বেও ওরা নীতিশ কুমারকেই কিন্তু আঞ্চলিক দল হিসেবে, কেননা বিজেপি নাম্বার 2 দল আর জেডিইউ নাম্বার 1 দল, সংখ্যা বেড়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও সেটা করেছে। নীতিশ কুমারকে সরিয়ে বিজেপি মুখ্যমন্ত্রী করার এবারেই পরিকল্পনা তো ছিল এবং সেটা বিজেপির দলের পক্ষ থেকে, অমিত শাহ বা সংঘ পরিবারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে দলের মুখ্যমন্ত্রী কে হবে, নীতিশ কুমারের নাম তো ওরা ঘোষণা করেনি। এবং সেখানে তখনই কথা উঠেছিল যে নীতিশ কুমার কি তাহলে তেজস্বী যাদবের সাথে দেখা টাকাও করেছিল এবং তাহলে কি ভোটের আগেই ওরা জোট চেঞ্জ করতে পারে। কিন্তু সেখানেও বিজেপি কি করেছিল যে জেডিইউ এর কিছু এমপি যারা বিজেপির ঘনিষ্ঠ, যেমন ললন সিং, সঞ্জয় ঝা, এই এমপিরা বলেছিল যে তুমি যদি ওদের সঙ্গে যাও তাহলে আমরা জেডিইউ ভেঙে দেবো। এবং সেখানে মেজরিটি অফ দ্য জেডিইউর এমপিকে বিজেপি তাদের দখলে নিয়ে চলে আসবে। জেডিইউ এর নীতিশ কুমার দুর্বল হয়ে যাবে, নীতিশ কুমারের বয়স হয়ে গেছে, নীতিশ কুমারের ছেলে রাজনীতিতে আসতে পারলো না, নীতিশ কুমারের স্ত্রী মারা গেছেন, নীতিশ কুমারের মানসিকভাবে একটুখানি তার ফলে অবসাদগ্রস্ত হচ্ছেন, সব মিলিয়ে নীতিশ আর কতদিন। সুতরাং নীতিশের জায়গায় এখন নীতিশকে তাড়িয়ে দেওয়ার থেকে, তাতে লোকের কাছে মনে হবে যে নীতিশকে তাড়িয়ে দিল, সেটা নীতিশকে সরিয়ে দিল এবং সেখানে লোকের সেন্টিমেন্ট কাজ করবে। যেরকম বরকত গনিকান্ত চৌধুরী ছিল মালদায়, বরকত গনিকান্ত চৌধুরী যতদিন বেঁচে ছিলেন ততদিন তাকে রাখা হয়েছিল, এগুলো তো সেটা সেন্টিমেন্ট হয় বয়সকালে। তো সুতরাং বিজেপি কিন্তু, যেটা বিজেপি চেষ্টা করবে যে নীতিশ কুমারকে আস্তে আস্তে সরিয়ে বিজেপির মুখ্যমন্ত্রী করা। এবং যে কারণে দুটো উপমুখ্যমন্ত্রী এমন করেছিল, সম্রাট চৌধুরী ঘোরতর নীতিশ বিরোধী এবং তাকে কিন্তু বাহুবলী বলে লোকে পরিচিত। এখন এইগুলো কিন্তু বিহারের রাজনীতিতে খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল, যে নীতিশকে কোণঠাসা করে রাখা, চাপের মধ্যে রাখা। কিন্তু নীতিশের একটা সমর্থন তো কেন্দ্রে আবার দরকার, কেননা এখনও কিন্তু বিজেপি এককভাবে, এবারে 2024-এ তো এটাই সমস্যা হলো, যেটা আগে এককভাবে সংখ্যাগরিষ্ঠ ছিল, এবারে তো একটা দেখা গেল যে দক্ষিণে চন্দ্রবাবু নাইডু কিংবা নীতিশ কুমারের। সুতরাং নীতিশকে একেবারে মানে 2029-এর আগে আমি শেষ করে দেবো, সেটা বিজেপি করছে না। বিজেপি আরও অনেক লং টার্মে খেলছে এবং বিজেপি মনে করছে যে এখানে নীতিশ থাকলো এবং কীভাবে উপমুখ্যমন্ত্রী কে হয়, কতটা ক্ষমতা থাকে, নীতিশকে সামনে রেখে বিজেপি তার সরকারটা আপাতত চালাবে। এখন নীতিশ যদি, তুমি যেটা বলছো যে একটা আলাদা সরকার গড়ে ফেললো, সেটা আরও সম্ভাবনাটা হতো যদি তেজস্বী আর একটু ভালো ফল করতো। যেহেতু তেজস্বীর আসন সংখ্যা এতটাই কমে গেছে যে নীতিশের পক্ষে একটা দুর্বল অল্প, তাতে তো সংখ্যা মানে সরকার গঠন করার জন্য যে সংখ্যাটা, সেটার জন্যে যে পরিশ্রম, যে ইঞ্জিনিয়ারিং, সেটা বিজেপির সাথে এই মুহূর্তে নীতিশ কুমারের সেই ক্ষমতা, দক্ষতা, নিজের জেডিইউটা তাহলে ভেঙে যাবে। সুতরাং আমার মনে হয় না সে সম্ভাবনাটা আছে। আবার এক্ষুনি অন্তত 6 মাস নীতিশ কুমারকে রেখে ওরা দেখবে, তারপরে দেখা যাক কি হয়। স্যার একদম শেষ প্রশ্ন, বিহারের নির্বাচনের আগে বারবার একটা মানে নতুন দল উঠে এসেছিল প্রশান্ত কিশোরের, শূন্য পেয়ে শূন্য হাতে ফিরে যেতে হলো, তাহলে কি রাজনীতির ময়দান থেকে প্রশান্ত কিশোর মানে বিদায়? একটা খুব সুন্দর কোনো একটা কাগজে পড়লাম আজকে যে প্রশান্ত কিশোর রাজনীতিতে এখনও কিশোরী থেকে গেলেন, অর্থাৎ তিনি সাবালক হতে পারলেন না। তার কারণটা হচ্ছে কি জানো, আমি ধরো আগে আমাদের সেই ফুটবলের হতো, মানে রেডিওতে আমরা ফুটবলের শুনতাম, মানে ওটাকে কী বলে, ধারাভাষ্য। তো অজয়দা আপনি কি বুঝছেন, এখন তখন বলতো যে এটা ওই ডান দিকে বলটা ওর পাসটা দেওয়া উচিত ছিল, তাহলে গোলটা হতো, সেটা অজয়দা বোঝাচ্ছে। কিন্তু অজয়দা কিন্তু চুনি গোস্বামী হবে না। তো আমি যদি এখন ক্রিকেটের জার্নালিস্ট,
আমি সুনীল গাভাস্কারের স্কোয়ার কাট নিয়ে বিশ্লেষণ করতে পারি, আমি সুনীল গাভাস্কার হতে পারি না। অর্থাৎ তাহলে ক্রীড়া সাংবাদিকরাই তো খেলোয়াড় হতো। আমি রাজনৈতিক বিশ্লেষক হতে পারি, আমি সাংবাদিক হিসেবে বলতে পারি যে এইটা করা উচিত, ওটা মমতার এটা করা উচিত, মমতা এটা করলো না। অনেকে আছে না সারাদিন ধরে ব্লগে মমতার মানে কি করা উচিত এবং কেন করছে না, তারা কিন্তু মুখ্যমন্ত্রী হয় না। তাদের ওই ব্লগার আর ওই কী বলে ইউটিউবে ফলোয়ার বাড়লে কিছু পয়সা কড়ি হলেই তারা খুশি। সুতরাং প্রশান্ত কিশোরের মনে হয়েছিল যে আমার বোধহয় এত অর্থাগম হয়েছে, কারণ আমি এত উপদেশ দিয়ে এতগুলো মুখ্যমন্ত্রী করে ফেললাম, এটা তো ঘটনা, দ্যাট ইজ এ সাকসেস স্টোরি। ক্যাপ্টেন অমরিন্দর সিং পাঞ্জাবে নির্বাচন হচ্ছে, ওকে ডেকে পাঠিয়েছিল। আমি তো প্রশান্ত কিশোরকে একবার বলেছিলাম যে অন্ধ্রপ্রদেশে তোমাকে চন্দ্রবাবু নাইডুও অ্যাডভাইজার করছে, জগনেরও তুমি অ্যাডভাইজার, দুজনের কাছ থেকেই টাকা পাচ্ছ, কিন্তু দুজনে তো লড়াই করছে আলাদা। তুমি একটা দল তো একটা রাজ্যে তো একটা দল, তুমি একটা রাজ্যে দুটো দলের উপদেষ্টা হয়ে গেছো, মানে কি বাজার ছিল। 2014 সালে নরেন্দ্র মোদীকেও উপদেষ্টা ছিল তো, মানে এই সমস্ত পলিসি অ্যাডভাইস, কিন্তু নরেন্দ্র মোদী তো প্রধানমন্ত্রী হয়েছে, প্রশান্ত কিশোর তো হয়নি। প্রশান্ত কিশোরের এই যে হ্যালুসিনেশনটা, একটা ইউটোপিয়া যে আমি ব্রাহ্মণ মুখ্যমন্ত্রী হব নীতিশ কুমারের ওপর রাগ করে, আমার মনে হয় সেটা একটা প্রচণ্ড বিসমিল্লায় গলদ হয়ে গেছে, মানে ওভার কনফিডেন্স হয়ে গেছিল। হ্যাঁ, ওভার কনফিডেন্স, মানে তুমি যেটা আমাকে একজন মানে আমার প্রাক্তন সম্পাদক বলতেন, তোমার যেখানে স্ট্রেংথ সেখানে তুমি খেলো, তুমি দারা সিংয়ের সঙ্গে কুস্তি লড়তে যেও না। দারা সিংয়ের সাথে বরং তুমি দাবা খেলতে পারো ভালো, তুমি দারা সিংয়ের সাথে দেখা হলে বলতে পারো যে এসো আমার সাথে দাবা খেলো, হয়তো দাবা খেলায় তুমি দারা সিংকে হারিয়েও দিতে পারো। তো একটা তুমি লিখতে পারো, একটা রাজনৈতিক নেতা লিখতে পারে না, তুমি তাকে বলতে পারো যে এসব রচনার প্রতিযোগিতায় আসি, তুমিও একটা প্রবন্ধ লেখো, আমিও একটা লিখি। সেখানে রাজনৈতিক নেতা বলবে ভাই তুই লিখে দে, আমার নামে তুই লিখে দে, ঘোষ রাইটার হয়ে যা, কিন্তু সে লিখতে পারবে না। আমি বলছি না অনেক রাজনৈতিক নেতা নেত্রীরা লেখেন সবাই, কিন্তু এটা তো কোর কম্পিটেন্সের ব্যাপার না। প্রশান্ত কিশোরের কোর কম্পিটেন্স হচ্ছে পোলস্টার আর অ্যাডভাইস মার্কেটিং স্ট্র্যাটেজি ফর ইলেকটোরাল মার্কেটিং। তাহলে আমি ভোট যুদ্ধে কি করে জিতবো তার মানে সেরিব্রাল কর্টেক্স, তার বুদ্ধি, মগজাস্ত্র যেটা ফেলুদা বলে, সেই মগজাস্ত্রটা আমার আছে, আমি দিচ্ছি। তার মানে এই নয় যে আমি একটা কুর্তা পাজামা পরে দাড়ি রেখে আমি গোটা বিহার চষে ফেললাম মানে আমি মুখ্যমন্ত্রী হয়ে গেলাম। সুতরাং অন্তত এই উপলব্ধিটাও যদি ওর হয়, কিন্তু ওর এটাতে কি হলো, ওর যে পোলস্টার হিসেবে ওর নিজের যে বাজার, সে বাজারকে অনেকটা ক্ষতিগ্রস্ত করে ফেললো। শুনলাম আমরা সাংবাদিক জয়ন্ত ঘোষালের কথা। ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন, চ্যানেল হিন্দুস্তান। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।